নমস্কার বন্ধুরা, রেইনবো কম্পিটিটিভ স্টাডি সেন্টারে আপনাদের আরও একবার স্বাগত ইতিহাস ক্লাসে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে আধুনিক যুগের যিনি মূল মধ্যমণি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং টোটাল আধুনিক যুগের সময়টাতে স্বাধীনতা যুগে তিনি হচ্ছেন গান্ধীজি। সেই গান্ধীজির সম্পর্কে কিছু আলোচনা করব। তো গান্ধীজির মূলত যে ব্যাপার সেটা হচ্ছে গান্ধীজি জন্মাচ্ছেন 1869 সালে পোরবন্দরে। সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিন। ওনার বাবার নাম করমচাঁদ গান্ধী, ওনার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার গান্ধীজি যে জন্মদিন, এটাকে কি করা হয়েছে, কি দিবস হিসেবে পালন করা হয় এখন, সেটা হচ্ছে আন্তর্জাতিক অহিংস দিবস। আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। কারা ঘোষণা করেছে? না, সম্মিলিত জাতি, ইউনাইটেড নেশনস। ঠিক আছে। এবার গান্ধীজি যেটা ব্যাপার, গান্ধীজির রাজনৈতিক গুরু কে? গোপাল কৃষ্ণ গোখলে, ইংরেজিতে গোখেল। যাই হোক, গোপাল কৃষ্ণ গোখলে কে? না, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, 1905-এ। এবং কংগ্রেসের একজন নরমপন্থী নেতা, উল্লেখযোগ্য নেতা, তিনি হচ্ছেন গান্ধীজির রাজনৈতিক গুরু। এবং গান্ধীজি ওনার আমন্ত্রণেই সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে চলে এসেছিলেন 1915 সালে। কবে এসেছিলেন? 9th জানুয়ারি 1915। যে দিনটাকে কি বলা হয়? যে এখন কি বলা হয়?
9th জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 9th জানুয়ারিটাকে কি বলা হয়? প্রবাসী ভারতীয় দিবস। ওই দিন উনি সাউথ আফ্রিকা থেকে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন। গান্ধীজি ব্যক্তিগত সচিব কে ছিলেন? মহাদেব দেশাই। ঠিক আছে, মহাদেব দেশাইয়ের একটা উল্লেখযোগ্য কাজ কি? গান্ধীজি যে আত্মজীবনী লিখেছিলেন সেটি গুজরাটি ভাষায় লিখেছিলেন, যেটাকে আমরা ইংরেজিতে জানি যে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ঠিক আছে, সেটি গান্ধীজির আত্মজীবনী, সেটা গুজরাটি ভাষায় লেখা ছিল। সেইটাকে ইংরেজিতে অনুবাদ করেন এই তার সচিব মহাদেব দেশাই। ঠিক আছে, এই মহাদেব দেশাইকে গান্ধীজি এতটাই অনুগত ছিলেন যে ওনাকে বুদ্ধের যে শেষ শিষ্য আনন্দ, যে তার সাথে তুলনা করা হয়। মানে বুদ্ধের কাছে যেমন আনন্দ যেমন, সেরকম মহাদেব দেশাই গান্ধীজির কাছে তেমনই ছিলেন। ঠিক আছে, গান্ধীজি বেশ কয়েকটা বই পড়েছিলেন। গান্ধীজির বেশ কয়েকটা বই পড়া ছিল, এবং যে বইগুলো তাকে তার জীবনে, সেই বইগুলো তাকে খুব অনুপ্রাণিত করেছিল। সেই বইগুলো কি কি? সেগুলো হচ্ছে টলস্টয়, রুশ লেখক, টলস্টয়, লিও টলস্টয়। ঠিক আছে, লিও টলস্টয়। তার বইয়ের নাম কি? তার বইয়ের নাম দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। ঠিক আছে, এই বইটি থেকে তিনি কি ধারণা নিয়েছেন? অহিংস নীতির ধারণাটা এই বই থেকে নিয়েছিলেন। ঠিক আছে, সত্যাগ্রহের ধারণা নেন কোন বই থেকে? সেটা হলো সত্যাগ্রহ, এই যে কনসেপ্ট, এটা কোন বই থেকে নেন? জন রাস্কিনের আনটু দ্য লাস্ট। ঠিক আছে, জন রাস্কিনের বই আনটু দ্য লাস্ট থেকে উনি সত্যাগ্রহ কনসেপ্টটা নেন। ঠিক আছে, এছাড়াও যে যে বইগুলো উনি পড়েছিলেন, যেমন এমারসন থুরো লেখক, তার বই পড়েছিলেন, বাইবেল পড়েছেন, গীতা পড়েছেন। ঠিক আছে, এই সমস্ত বইগুলো দ্বারা তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। ঠিক আছে, গান্ধীজির কয়েকটা পত্রিকা রয়েছে। পত্রিকাগুলো কি কি? প্রথম যেটা, সেটা হলো ইন্ডিয়ান
ওপিনিয়ন। ঠিক আছে, ইন্ডিয়ান ওপিনিয়ন কোন সময়? 1903 থেকে 1909, এটা সাউথ আফ্রিকা থাকাকালীন। ঠিক আছে, সাউথ আফ্রিকা থাকাকালীন এই পত্রিকাটা তিনি পাবলিশ করতেন। এরপরে ইয়ং ইন্ডিয়া 1919 থেকে 1931 এই সময়ে, 1919 থেকে 1931 ইয়ং ইন্ডিয়া পত্রিকা। এছাড়া রয়েছে হরিজন পত্রিকা। কোন সময়? 1933 থেকে 1948 এই সময় হরিজন পত্রিকা সম্পাদক ছিল। ঠিক আছে, গান্ধীজি তিনটে পত্রিকা পাবলিশ করতেন, যেটা তিনি সম্পাদক ছিলেন। বিভিন্ন সময়ে পত্রিকাগুলো এবারে যেটা বলার সেটা হলো গান্ধীজির জীবনধারা সম্পর্কে কিছু কথা বলবো। গান্ধীজি লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন 1888 থেকে 1891 এই সময় লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন। ঠিক আছে, তারপরে ভারতে চলে আসছেন। ভারতে এসে রাজকোট এবং বোম্বাইতে, তখনকার দিনে বোম্বাই, এখন যেটা মুম্বাই সেটা তখনকার দিনে বোম্বাই, সেখানে তিনি প্র্যাকটিস করছেন, ল প্র্যাকটিস করছেন, কিন্তু তেমন ভাবে তার অসাধ জমে। ঠিক আছে, এরপর দাদা আব্দুল্লাহ এন্ড কোং, তাদের যে ল ফার্ম, সেই কেস নিয়ে তিনি 1893 সালে লন্ডনে হয়ে তিনি সাউথ আফ্রিকায় যাত্রা করছেন। ঠিক আছে, লন্ডন হয়ে তিনি সাউথ আফ্রিকা যাত্রা করছেন 1893। ঠিক আছে, সাউথ আফ্রিকায় যাত্রা। তো এই যে সাউথ আফ্রিকায় যাচ্ছেন, এইখান থেকে কিন্তু গান্ধীজির মূল সফর শুরু। ঠিক আছে, গান্ধীজি সাউথ আফ্রিকায় যাচ্ছেন, গিয়ে এখানে তারপর 1894-তে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করছেন। নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করছেন। ঠিক আছে, পিটার মেরিনাবার্গ স্টেশনে গান্ধীজিকে কালো হওয়ার দরুন তার সমস্ত জিনিসপত্র নিয়ে তাকে স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, তার গায়ের কমপ্লেকশন কালো ছিল বলে। ফার্স্ট ক্লাস কামরায় আর কি কোনো ইংরেজ বাদে অন্য কোনো জাতের কাউকে অ্যালাউ করা হতো। তো যেহেতু তিনি উঠেছিলেন সেই সময়, সেই কারণে ওই স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে,
আমি যেটা বললাম নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, এটা 1994 কোন মাস? মে মাসে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস হচ্ছে, ঠিক আছে। এবং গান্ধীজি এক বছরে 93 থেকে 94 এক বছরে গান্ধীজির কাজ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি দক্ষিণ আফ্রিকায় থেকে যাচ্ছেন। কেন না সেখানকার ভারতীয়দের অনুরোধে, ভারতীয়দের সমস্যা সমাধানের জন্য, ঠিক আছে। ভারতীয় নাগরিকরা তাকে অনুরোধ করেছিল, সেই কারণে তিনি সেখানে থেকে যান, ঠিক আছে। এবং ব্ল্যাক অ্যাক্টের বিরুদ্ধে প্রথম 1894 খ্রিস্টাব্দে 1894 সালে প্রথম ব্ল্যাক অ্যাক্টের বিরুদ্ধে প্রথম তিনি খসড়া পত্র লেখেন ইংরেজ গভর্নমেন্টের কাছে, ঠিক আছে, যেটা আফ্রিকার আইনসভায় পাঠানো, ঠিক আছে। আইনসভার জন্য সেখানে খসড়াপত্র লেখেন এবং পাঠানো হয়, ঠিক আছে। কেমন? এরপর যেটা হচ্ছে সেটা হলো 1899 থেকে 1905 এই সময় বোরের যুদ্ধ হয় ইংরেজ সরকারের সাথে, বোয়ার ওয়ার্স, ঠিক আছে। বোরের যুদ্ধের সময় তিনি কি করছেন? ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস গঠন করছে, ঠিক আছে। মানে এখনকার যে আধুনিক অ্যাম্বুলেন্স যে পরিষেবা, সেইটা তিনি সেই সময় শুরু করেছিলেন আর কি, ঠিক আছে। এই বোয়ার ওয়ার্সের সময় 1899 সালে তিনি এই ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস তিনি গঠন করছেন, ঠিক আছে। যে কারণে এই কারণে তাকে সালে ইংরেজ সরকার কি দিচ্ছে? কাইজার ই হিন্দ, ঠিক আছে। কাইজার ই হিন্দ উপাধি দিচ্ছে, স্বর্ণপদক দিচ্ছে এই ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস গঠন করার জন্য, ঠিক আছে। তো পরবর্তী সময়ে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পসের পরবর্তী সময়ে 1904 সালে ডারবানে, সাউথ আফ্রিকায় যেখানে খেলা হয়, ঠিক আছে, ডারবানে তিনি ফিনিক্স বন্দোবস্ত তৈরি করেন, ঠিক আছে। ওকে, রাস্কিনের আনটু দ্য লাস্ট পড়বার পরে তিনি এই ফিনিক্স বন্দোবস্ত তৈরি করেন, ঠিক আছে, 1904 সালে ডারবানে। আচ্ছা, 1906 সালে 1906 সালে
ঠিক আছে। ট্রান্সভাল 1906 সালে তিনি কি করছেন, যে এশিয়াটিক অডিয়েন্সের এগেইনস্টে তিনি আইন অমান্য আন্দোলন করছেন। ঠিক আছে, 1906 সালে ট্রান্সভালে এশিয়াটিক অর্ডিন্যান্সের এগেইনস্টে তিনি ট্রান্সভালে আন্দোলন করছেন। ঠিক আছে, কেন? এশীয়দের বাধ্যতামূলক টিপসই সহ রেজিস্ট্রেশনের এগেইনস্টে। ঠিক আছে, এশিয়ানদের সই গ্রাহ্য ছিল না, যদি বা পড়াশোনা জানতো, সেখানে টিপসই সহ রেজিস্ট্রেশন হতো। ঠিক আছে, দিয়ে সার্টিফিকেট দেওয়া হতো। তার বিরুদ্ধে তিনি প্রথম আইন অমান্য আন্দোলন করেন 1906 সালে ট্রান্সভালে, এবং সেই সাথে ট্রান্সভালে ব্ল্যাক অ্যাক্টের এগেইনস্টে তিনি 1907 সালে সত্যাগ্রহ আন্দোলন তৈরি করছেন। প্রথম সত্যাগ্রহ নাম দেন 1907 সালে। ট্রান্সভালে 1907 সালে তিনি আন্দোলনের নাম দিচ্ছেন সত্যাগ্রহ, প্রথম শুরু করছেন আন্দোলন। ঠিক আছে, এরপরে আর কি 1908 এই কারণে তাকে প্রথম জেলে যেতে হয়। ঠিক আছে, সাউথ আফ্রিকা। জেল যাত্রা প্রথম 1908। ঠিক আছে, জোহানেসবার্গে জেলে ছিলেন তিনি। ঠিক আছে, 1908 আইন অমান্য আন্দোলনের জন্য তিনি জেলে যান। এই যে জায়গাটা, এটা এখন যেখানে আর কি জেল যাত্রা করেন জোহানেসবার্গ, এবং 1910 এই জোহানেসবার্গ জেল যাত্রা, সেই জোহানেসবার্গে তিনি টলস্টয় ফার্ম গড়েন। ঠিক আছে, 1910 জোহানেসবার্গে তিনি টলস্টয় ফার্ম গড়ে তুলেছিলেন, যেটা এখন গান্ধী আশ্রম নামে পরিচিত পরবর্তীতে। ঠিক আছে, এই টলস্টয় ফার্মের আগে একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 1909 ইংল্যান্ড থেকে তিনি কি করছিলেন, সাউথ আফ্রিকা যাচ্ছিলেন ইংল্যান্ড থেকে জাহাজে। তো সেই জাহাজ যাত্রার সময় তিনি আনটু দ্য লাস্ট পড়বার পরে, এই জাহাজ যাত্রার সময় 9 দিনে তিনি হিন্দ স্বরাজ বইটা উনি লেখেন। ঠিক আছে, হিন্দ স্বরাজ বইটা 9 দিনে, মাত্র 9 দিনে তিনি লিখেছিলেন ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা যাওয়ার পর। ইংল্যান্ড টু সাউথ আফ্রিকা, এই সময় তিনি হিন্দ স্বরাজ বই। কোন বই? হিন্দ স্বরাজ। ঠিক আছে, গুজরাটি ভাষায় লিখেছিলেন, বইটা ব্যান্ড হয়েছিল, পরে সেটাকে তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপর যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে 1913 সাল। কি করছেন,
1913 সালে খ্রিস্টান রীতি বাদ দিয়ে বা রেজিস্ট্রি বিবাহ, খ্রিস্টান রীতি অনুযায়ী বা রেজিস্ট্রি বিবাহ যদি না হয় সেক্ষেত্রে হিন্দু রীতি অনুযায়ী বা যে কোনো বিবাহ রীতি বাতিল ছিল সাউথ আফ্রিকাতে। ঠিক আছে, সেই কারণে সেখানকার যারা ভারতীয়, প্রবাসী ভারতীয়, তাদের খুবই জীবনযাত্রায় খুবই অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে সেই সময় তার এগেনস্টে উনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন 1913 সালে। ঠিক আছে, এরপর 1914 সালে তো কাইজার হিন্দ উপাধি পান, বলেইছি, ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পসের জন্য। তারপর 1915 সালে তিনি ভারতে ফিরে আসছেন 9 জানুয়ারি। ঠিক আছে, যেটা এখন প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। 1915 সালে ফিরে আসেন এবং 15 সালে ফিরে আসার পরে বোম্বেতে আসার পর আহমেদাবাদে সত্যাগ্রহ আশ্রম তৈরি করেছেন। আশ্রম তৈরি করেন, সত্যাগ্রহ আশ্রম তৈরি করেন 1915 সালে। ঠিক আছে, এরপর 1917 সালে সেই সত্যাগ্রহ আশ্রমটাই সবরমতী নদীর তীরে আবার সেটাকে স্থানান্তর করে, সেটা তখন নাম হয় সবরমতী আশ্রম 1917 সালে। ঠিক আছে, 1917 সালে সবরমতী আশ্রম, সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম, সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করে, স্থানান্তর করে। ঠিক আছে, এইবার তারপরে ভারতে যে যাত্রা, সেখানে 1917 সালে আমরা জানি যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, 1915 সালে তিনি কিন্তু গোখলের পরামর্শে সারা ভারত ভ্রমণ করেছিলেন। কোনো রাজনৈতিক দলে তিনি যোগ দেননি, সারা ভারত ভ্রমণ করেন গোখলের পরামর্শে। তারপরে 1917 সালে চম্পারণে, বিহারে রাজকুমার শুক্লা ওখানে যে প্রতিনিধি ছিল, তার আমন্ত্রণে তিনি চম্পারণে যান। বিহারের চম্পারণ জেলায় যান, সেখানকার কৃষকদের সাহায্য করতে, কেননা নীলকর সাহেবদের 3 কাঠিয়া সিস্টেম সেখানে চলছিল। নীলকর সাহেবদের 3 কাঠিয়া সিস্টেম সেখানে চলছিল। সেখানে এই 3 কাঠিয়া সিস্টেমের প্রতিবাদে তিনি আন্দোলন সংগঠিত করেন। ঠিক আছে, তো সেটা হচ্ছে প্রথম ভারতে সত্যাগ্রহ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, 1917 সাল। ঠিক আছে, পরবর্তীতে এই জায়গাতে
তার সহযোগী হচ্ছেন কে? কার আমন্ত্রণে যাচ্ছেন? রাজকুমার শুক্লা, ঠিক আছে। পরবর্তীকালে তার সহযোগী হচ্ছেন কে? রাজেন্দ্র প্রসাদ, জে.বি. কৃপালানি, ঠিক আছে। ওই মহাদেব দেশাই, তারপরে যিনি সেক্রেটারি ছিলেন, তারপরে যে নামটা আসে সেটা হলো এন সিনহা। আর একজন আছে, সে হচ্ছে ব্রজকিশোর, ঠিক আছে। এরা পরবর্তীকালে এই মুভমেন্টের সাথে জড়িয়ে যাচ্ছে। তো গান্ধীজি এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়, গান্ধীজি এখানে যাওয়ার পরে তিন কাঠিয়া সিস্টেমটা উঠে যাচ্ছে চম্পারণে, ঠিক আছে। এবং পরবর্তীতে তার 10 বছরের মধ্যে পুরোপুরিভাবে নীলকর সাহেবরা, ইন্ডিগো প্ল্যান্টার্সরাই চলে যাচ্ছেন ভারতে, ঠিক আছে। চম্পারণ থেকে তো বটে, ভারত থেকে চলে যাচ্ছে। এরপর যেটা হচ্ছে সেটা 1918 আহমেদাবাদ কাপড় মিলে জন্মগ্রহণ। ঠিক আছে। আহমেদাবাদ মিল স্ট্রাইক, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তো আহমেদাবাদের কাপড় মিলের কর্মচারীরা বেতন বৃদ্ধির উদ্দেশ্যে প্রথম তারা স্ট্রাইক করেছিল। সেখানে গান্ধীজি প্রথম আমরণ অনশনের ডাক দিয়েছিলেন, ঠিক আছে। ফাস্ট আনটু ডেথ বলা হচ্ছে, যে ফাস্টিং আনটু ডেথ, ঠিক আছে, আমরণ অনশন, ঠিক আছে, প্রথম। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এরপর 1918-তে মার্চ মাসে খেদা সত্যাগ্রহ, ঠিক আছে, গুজরাটের খেড়া জেলায় খেড়া সত্যাগ্রহ। এখানে ফসল নষ্ট হওয়ার কারণে, কেন না সেখানে খরা হয়েছিল, খরার প্রকোপে ফসল এমনিতেই কম হয়, ফসল নষ্ট হওয়ার কারণে তারা খাজনা দিতে অপারগ ছিল, ঠিক আছে। তো এই খাজনা মুকুবের দাবিতে তারা সরব হয়েছিল। গান্ধীজি সেখানে গিয়ে সেই সমস্যা সমাধানে এগিয়ে আসে এবং একটা মুভমেন্ট তৈরি হয়, ঠিক আছে। কি চাষী? কোন চাষীদের সমর্থনে গেছিলেন? তুলো চাষী, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে তার সহকারী হিসেবে পরে আসছিল, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল খেড়া সত্যাগ্রহে, এবং কে আসছে? ইন্দুলাল
জাগি, ঠিক আছে। এই হলো ব্যাপার। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গান্ধীজি প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট, যেটা সেই অল ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ রাওলাট সত্যাগ্রহ, রাওলাট অ্যাক্ট যেটা, সেটাকে আমরা কি রূপে জানি? ব্ল্যাক অ্যাক্টও বলা হয় এটাকে। ঠিক আছে, কোশ্চেন আসে, রাওলাট অ্যাক্টকে আমরা কি জানি? ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। কবে হয়েছিল এই রাওলাট সত্যাগ্রহ? প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট 1919-এর 6 এপ্রিল, ঠিক আছে, 1919-এর 6 এপ্রিল, ঠিক আছে। এই রাওলাট আইনটা অ্যাকচুয়ালি কবে? না, রাওলাট আইনটা হচ্ছে 1917 আইন, ঠিক আছে। রাওলাট অ্যাক্ট, ইংল্যান্ডের বিচারপতি সিডনি রাওলাট হচ্ছে এর, তার তত্ত্বাবধানে এই রাওলাট আইনটা রচনা করা হয়েছিল। মূলত কিসের জন্য এটা বিখ্যাত? সেটা হলো যে বিপ্লবী সংগঠন বিরোধী, বিপ্লবী কার্যকলাপ বিরোধী আইন। কেন? কারণ যদি সন্দেহে, বিপ্লবী কার্যকলাপের সন্দেহে কাউকে যদি এখানে গ্রেফতার করা হয় এই আইন অনুযায়ী, তাহলে বিনা বিচারে, বিনা পিটিশন দাখিল করা যাবে না, তার এগেইনস্টে কোনো পিটিশন দাখিল করা যাবে না, বিনা বিচারে তাকে 2 বছর অন্তত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সেই নিয়মের বিরুদ্ধে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। রাওলাট অ্যাক্টটা কি? 17 সালের অ্যাক্ট। রিপোর্ট কবে পেশ হচ্ছে? রিপোর্ট পেশ হচ্ছে 1918-এ, ঠিক আছে। কেন্দ্রীয় আইনসভায় বিলটা যাচ্ছে 1919-এর 6 ফেব্রুয়ারি। 1919-এই, ঠিক আছে, 18 মার্চ, ঠিক আছে, বিলটা আইনে পরিণত হচ্ছে। 1919-এর 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় আইনসভায় এটা যাচ্ছে। 1919-এই 18 মার্চ আইনে পরিণত হয়ে যাচ্ছে। তো এর এগেইনস্টে গান্ধীজি প্রথম রাওলাট সত্যাগ্রহ আন্দোলন করেন এবং সারা ভারতে হরতাল হয়েছিল প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটা, সেটা হচ্ছে আমরা সরাসরি এটা চলে যাব, যদি তার আগে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে এই রাওলাট সত্যাগ্রহের এগেইনস্টে কিন্তু জালিয়ানওয়ালাবাগের যে বৈশাখী অনুষ্ঠানে, যেখানে পার্কে নিরস্ত্র মানুষ যেখানে জড়ো হয়েছিল, সেই জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল, সেটা 1919-এর 13 এপ্রিল, 6 এপ্রিল শুরু হচ্ছে,
হ্যাঁ, 1919 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। কেন হয়, সেখানে তারা জড়ো হয়েছিল কেন না, এই রাওলাট অ্যাক্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলু। ঠিক আছে, সৈফুদ্দিন কিচলু, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার প্রতিবাদে তারা নিরস্ত্রভাবে সেখানে জমায়েত হয়েছিল। সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে গোলাবর্ষণ করা হয়। তো প্রথম ইয়ং ইন্ডিয়া পত্রিকায় স্যাটানিক গভর্নমেন্ট কথাটা গান্ধীজি প্রথম লিখেছিলেন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। প্রথম উনি যেটা বলেছিলেন তার বাংলায় যেটা অনুবাদ করলে হয় যে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে শেষ করতেই হবে। ঠিক আছে, সেটা কবে, 1919। ঠিক আছে, এই রাওলাট সত্যাগ্রহ তিনি বন্ধ করছেন কবে, 18 এপ্রিল। ঠিক আছে, এপ্রিল রাওলাট সত্যাগ্রহ বন্ধ করছে। এরপর 1919-এর আঙ্গিকে শুরু হয়ে যাচ্ছে কি, খিলাফত। তারপরে 1920-তে অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, এই 1920 পয়লা আগস্ট তিনি কাইজার হিন্দ ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দিচ্ছেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তার আগে তো রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন, উনি কাইজারি হিন্দ ফেরত দিচ্ছেন পয়লা আগস্ট। তারপরে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হচ্ছে 1920 সেপ্টেম্বর মাসের কংগ্রেসের অধিবেশনে, স্পেশাল অধিবেশন, স্পেশাল অধিবেশনে, বিশেষ অধিবেশনে, যেখানে প্রেসিডেন্টকে লালা লাজপত রায়, ঠিক আছে, কংগ্রেসের প্রেসিডেন্ট, সেই সভায় তিনি প্রস্তাব গৃহীত হচ্ছে এবং সেই সময় থেকে খিলাফত এবং অসহযোগ আন্দোলন দুটো একসাথে শুরু হচ্ছে। 1919-এ খিলাফত অধিবেশন আগেই শুরু হয়ে গিয়েছিল এবং সেখানে সভাপতি হিসেবে সর্বভারতীয় সভাপতি হিসাবে গান্ধীজি ছিলেন এবং সেখানে সেক্রেটারি ছিলেন সেখানকার শওকত আলী, মৌলানা শওকত আলী। ঠিক আছে, তো সেই খিলাফত এবং অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে এবং এই খিলাফত আর অসহযোগ আন্দোলনের মাধ্যমে হিন্দু মুসলিম ইউনিটি প্রথম প্রদর্শন হচ্ছে সারা ভারতে। এইবার